ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2025 তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে মডেল স্কুলগুলো আমি শুরু করেছি, আজকের আমি তোমাদের 7 নম্বর মডেল স্কুলগুলো আমি 7 নম্বর মডেল স্কুলের সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করব। ইতিপূর্বে আমি আগে 6টা মডেল স্কুল সম্পূর্ণ আলোচনা করেছি, আর তোমাদের সঠিক উত্তরগুলো আমি বলে দিয়েছি। আর সেই সঙ্গে আজকের তোমাদের এই 7 নম্বর মডেল স্কুলটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং বলবো। দেখো 7 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমরা জানি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিদ্যালয়। এই বিশ্বভারতী অবস্থিত কিন্তু বীরভূম জেলায়। কেমন? বীরভূম জেলায়। চলো পরের প্রশ্ন, বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? দেখো বালুরঘাট কিন্তু কুলিক, তিস্তা, করলা এর মধ্যে আত্রেয় নদীর তীরে অবস্থিত। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয় শিক্ষক দিবস না পরিবেশ দিবস না শিশু দিবস না স্বাধীনতা দিবস? দেখো শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয় শিক্ষক দিবস। পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? কি বলেছে? পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? দেখো এখানে দার্জিলিং, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি, এর মধ্যে হুগলিটা কিন্তু অন্তর্ভুক্ত নয়। দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ি এই 3টি জেলা কিন্তু আমাদের তরাই অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন দেখো, দামোদর নদের দুই পাশে অবস্থিত বেশি চাষ কী বলা হলো? দামোদর নদের দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয় পান, ধান, পেঁয়াজ না আলু? আলু চাষটা বেশি হয়। দামোদর নদের দুপাশেই সবচেয়ে বেশি চাষ হয় আলু। পরের প্রশ্ন দেখো, যে তমলুকের আদি নাম কি? শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি বলেছে। দেখো তমলুকের আদি নাম হচ্ছে তাম্রলিপ্ত। কি হচ্ছে? তাম্রলিপ্ত। রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয়? তুঁত গাছের। তয়চন্দ্র হসুকার তুঁত। ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি ভয়জবলাকার লয়সই ভ্যালি কর্পোরেশনস। বারুইপুরের পেয়ারা ড্যাশ ও পান খুব বিখ্যাত? বারুইপুরের পেয়ারা, তরমুজ ও পান খুব বিখ্যাত। তারপরে 5 নম্বর দেখো, আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম কী ছিল? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল। কী ছিল? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। নদিয়া জেলার ড্যাশ রাসমেলার জন্য বিখ্যাত? নদিয়া জেলার শান্তিপুর। নদিয়া জেলার শান্তিপুর রাসমেলার জন্য বিখ্যাত। শান্তিপুর রাসমেলার জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট ড্যাশটি দ্বীপ আছে? পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট 135টি দ্বীপ আছে। 135টি দ্বীপ আছে। এর মধ্যে মোট 35টিতে জনবসতি অর্থাৎ বন ও জঙ্গল কেটে মানুষ বসবাস করতে শুরু করেছে, আর এর মধ্যে বাকি 100টিতে এখনও জনবসতি শুরু হয়নি। কেমন? তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট কতগুলো দ্বীপ আছে? মোট 135টি দ্বীপ আছে। বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিল? না, এটা মিথ্যা। এখানে 3-এর দাগের প্রশ্ন দেখো, সত্য মিথ্যা লেখো, যে কোনো 4টি। দেখো 3-এর একের প্রশ্নটা হচ্ছে, কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। এটা সঠিক উত্তর কিন্তু সত্য হবে। সত্য। কেলেঘাই ও কংসাবতী নদী মিলে তৈরি হয়েছে হলদি নদী। পরের প্রশ্ন দেখো, বেথুয়াডহরি বন পুরুলিয়া আছে? না, এটা মিথ্যা। বেথুয়াডহরি বন পুরুলিয়ার নেই, নদীয়া জেলায় আছে। কোন জেলায়? নদীয়া জেলায়। এর সত্যটা হবে কি? বেথুয়াডহরি বন আছে কিন্তু নদী জেলায়। পরের প্রশ্ন, ডায়মন্ড হারবারের চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে। দেখো ডায়মন্ড হারবারের চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে, এটা সত্য। এটা কিন্তু সত্য। এই চিংড়িখালি দুর্গ 16 ও 17 শতাব্দীর পর্তুগিজ জলদস্যু হারমাদের তৈরি বলে। কি হচ্ছে? পর্তুগিজ জলদস্যু হারমাদের তৈরি বলে মনে করা হয়। তবে বর্তমানে এই দুর্গের ধ্বংসাবশেষ পাওয়া রয়েছে, বা ওইটা ডায়মন্ড হারবারের চিংড়িখালি দুর্গের অন্তর্ভুক্ত। এর অবশিষ্ট অংশ দুটুকু এখনও পড়ে রয়েছে। চলো পরের প্রশ্ন দেখো, ভগ্নী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিল? সত্য। ভগ্নী নিবেদিতা ছিলেন আমাদের আমাদের স্বামী বিবেকানন্দের প্রিয় শিষ্যা ছিলেন। বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিল? এটা কিন্তু মিথ্যা। সত্য কী হবে বলো তো? এটা কিন্তু মিথ্যা। সত্য হবে তিতুমির।
সত্যটা কী হবে? তিতুমির। বেশ, মানুষ কখনোই নিম পাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেনি, এটা মিথ্যা। আগেকার দিনে মানুষ কীটনাশক বা পোকামাকড় জমিনের বা চাষের কীটপতঙ্গ বা পোকামাকড় তাড়ানোর জন্য নিম পাতার কীটনাশক ব্যবহার করতো। নিম পাতা, এটা কিন্তু সত্য। কেমন? লেখাটা কিন্তু মিথ্যা, কিন্তু নিম পাতা ব্যবহার করতো, এটা সত্য। কেমন? তারপর আসুন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। সান্দাকফু। কুলিক পাখিরালয় অবস্থিত রায়গঞ্জে। কুলিক পাখিরালয় অবস্থিত রায়গঞ্জে। কুলিক নদীর তীরে কুলিক পাখিরালয় অবস্থিত। ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া। ছৌ নাচের জন্য বিখ্যাত কিন্তু পুরুলিয়া। তো গান্ধীপুরি কিন্তু মাতঙ্গিনী হাজরা নামে পরিচিত। মাতঙ্গিনী হাজরা নামে পরিচিত। বেশ, রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে কিন্তু চিত্তরঞ্জনে, বর্ধমানের চিত্তরঞ্জনে। প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলা হয়? নিত্যবহ নদী আমাদের দেশের প্রধান নদী যদি বলা হয় গঙ্গা, কিন্তু এখানে কি দেওয়া আছে? তিস্তা। তিস্তা কিন্তু একটি নিত্যবহ নদী। তিস্তা কিন্তু একটি নিত্যবহ নদী। কেমন? পরের প্রশ্ন দেখো, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? নিম্নলিখিত যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন হলো, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? দেখো উত্তরটা দেখো, নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে আমরা নদীমাতৃক সভ্যতা বলি। কেমন? আর এর সঙ্গে আর কিছু অংশ তোমরা জেনে রাখো। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির নদীর তীরেই গড়ে উঠেছিল। যেমন সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, আর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা। কি সভ্যতা? মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। আর নীল নদের তীরে মিশরীয় সভ্যতা সৃষ্টি হয়েছিল। কেমন? চলো পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গের 2 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চলো দেখো, রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্য বা প্রশ্নটা কী ছিল তোমাদের? ছিল পশ্চিমবঙ্গ রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো, সংক্ষেপে আলোচনা। একই প্রশ্ন, দেখো প্রশ্নের উত্তরটা কিন্তু একই হবে। দেখো, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য দেখো। এই ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে, রাঢ় অঞ্চলটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে আগত নদীসমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। আর 2 নম্বর দেখো, অঞ্চলটি পশ্চিম থেকে বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। আর 2 নম্বর হচ্ছে, অঞ্চলটির পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। আর 3 নম্বর হচ্ছে, সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হয় হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায়। 4 নম্বর হচ্ছে, রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দ্বারা আবৃত। তো যদি প্রশ্ন করে তোমাদের রাঢ় অঞ্চলে মাটি কেমন বলো তো, এখানে উত্তরটা এইরকম হবে। দেখো, রাঢ় অঞ্চলে পশ্চিম দিকে সামান্য উঁচু অনুর্বর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা গেলেও পূর্ব দিকে নদী উপত্যকাগুলি পলি, এঁটেল এবং দোআঁশ সমৃদ্ধ মাটি। কেমন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে সুন্দরবনের মানুষের বিভিন্ন জীবিকাগুলি কী কী? চলো দেখো, বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। এই সুন্দরবনের মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন। যেমন মাছ ধরা। মানুষের সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করে। কাঠ, মধু সংগ্রহ, বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন। আবার মাছ চাষের ক্ষেত্রে দেখো, খাঁড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন। আর নৌকা চালানো, অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করেন। আর কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করে। কেমন? এর পরের প্রশ্ন কী দিয়েছে দেখো, দিয়েছে 2 জন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখো। 2 জন বাঙালি মহিলা বিপ্লবী হলেন কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেকর ইত্যাদি। তোমরা কিন্তু কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাও দিতে পারো। কেমন? পরের প্রশ্ন দেখো, 184 হারভেস্টার কি? দেখো, হারভেস্টার কি, আর এর সঙ্গে একটা প্রশ্ন যুক্ত আছে, এটা কি দিয়ে কি করা হয়। দেখো, হারভেস্টার কি? প্রথম প্রশ্নের উত্তর দেখো, যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। কেমন? তোমাদের বলা হয়েছিল হারভেস্টার কি, এই প্রশ্নে এইটুকু উত্তর হতে পারে। যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। এর পরবর্তী অংশের উত্তরটা দেখো, হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা হয় যায়। হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় 2 কমিয়ে দেয়। কেমন? পরবর্তী চলো, পরবর্তী বলছে তোমাদের 3 থেকে যে কোনো 2টি করে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলছে 2 করে। 3-4টি বাক্যের মধ্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর করে দিতে বলছে 3 নম্বরের, প্রতিটা প্রশ্নের মান 3। দেখো, প্রথম প্রশ্ন বলছে সবুজ বিপ্লব বলতে কী বোঝো?
দেখো এই টিকার মধ্যে কিন্তু তোমরা সবুজ বিপ্লব বলতে কী বোঝো এর প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে যাবে। দেখো সংজ্ঞাতে দেখো 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। এইটুকু কিন্তু তোমাদের লিখতে হবে। কি বলেছে তোমাদের প্রশ্নে বলা হয়েছিল সবুজ বিপ্লব বলতে বলতে কী বোঝো, আর এর সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চাও তাহলে এর কারণটাও ব্যাখ্যা করবে আর প্রভাবটাও ব্যাখ্যা করবে। দেখো কারণ কি না, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 নম্বর রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 নম্বর টিউবওয়েলস বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 কৃষিজ যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধি প্রভৃতির কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব, গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। 2 নম্বর ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। 3 নম্বর খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে যা জানো লেখো। চলো দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন 1905 সালে বঙ্গভঙ্গের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে এই গানটি তিনি লিখেছিলেন। যাতে বঙ্গভঙ্গ না হয় সেই জন্য কবিতার সোনার বাংলার প্রতি মমত্ব, প্রেমের এবং ভালোবাসার কারণে তিনি এই গানটি তিনি লিখেছিলেন। দেখো 1905 সালে ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করে, এই ঘটনাকে বঙ্গভঙ্গ বলে। কেমন? আমরা জানি এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কি আমাদের আমাদের তার প্রিয় গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এছাড়া তিনি বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসব শুরু করেন। সব মিলিয়ে মানুষের আন্দোলনের ফলে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ এর উদ্দেশ্য ব্যর্থ হয়। কেমন? তার এই গান কিংবা রাখি বন্ধন উৎসব ইত্যাদির কারণে লর্ড কার্জন যে চিন্তাভাবনা করেছিল বাংলাকে দ্বিধা বিভক্ত করবে, কিন্তু লর্ড কার্জনের সেই প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে যায়। ভারতীয়দের একনিষ্ঠ আন্দোলন এবং তাদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে বাংলা ভঙ্গ বা বঙ্গভঙ্গ রোধ হতে পেরেছিল। কেমন? পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গার নদীর প্রবাহ পথ বর্ণনা করো। চলো প্রশ্নটা অ্যান্সার দেখো গঙ্গা নদীর সম্পূর্ণ যদি গতিপথটা লক্ষ্য করা যায়, গঙ্গা নদীর উৎসস্থল কিন্তু ভারতের দীর্ঘতম নদী হলেও এর উৎস হচ্ছে গঙ্গা উত্তরাখণ্ডের হিমালয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশের বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গে, এখান থেকে লিখবে, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নদে বাংলাদেশে প্রবেশ করেছে, আর অপর শাখাটি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলার মধ্য দিয়ে ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। কেমন? এই শাখাটি মুর্শিদাবাদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত, তাই পশ্চিমবঙ্গ রাজ্যের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, আর অপর শাখাটি কিন্তু ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। সুতরাং আমরা জানলাম কি না, গঙ্গা নদীর মোহনার নাম হচ্ছে বঙ্গোপসাগর। এরপর এর সঙ্গে এর কিছু উপনদী আছে, কিছু শাখা নদী আছে। দেখো গঙ্গা নদীর কিছু উপনদী হচ্ছে দামোদর, অজয়, যমুনা প্রভৃতি, আর কিছু শাখা নদীর নাম হলো ইচ্ছামতি, জলঙ্গি, মাথাভাঙ্গা ইত্যাদি। কেমন? চলো এর পরের প্রশ্ন কি বলেছে? এর পরের প্রশ্ন বলছে যে লুপ্তপ্রায় মাছদের রক্ষা করার জন্য কি কি করা উচিত। দেখো লুপ্তপ্রায় মাছদের সংরক্ষণের জন্য বিশেষ কিছু নিয়ম অবলম্বন করতে হয়। কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে প্রথমে, আর দ্বিতীয়ত লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে, আর তৃতীয়ত লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে, আর 4 নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। কেমন? এইগুলো তোমাদের পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে আমাদের পরিবেশে 7 নম্বর প্রশ্নবিচিত্রা 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে যে মডেল স্কুলটা আমি আলোচনা করবো সেটা হলো 8 নম্বর মডেল স্কুল। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।